আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হয়েছে। বর্তমানে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিশ্চিত করার পর থেকেই দায়ভার গ্রহণ করেন তার সন্তান মোস্তফা খামেনি। কিন্তু বিশেষ তথ্য অনুযায়ী এখন জানা যাচ্ছে যে আবারও মার্কিন হামলায় হাত ও পা হারিয়ে অসুস্থ অবস্থায় এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ইরানি গোয়েন্দা সংস্থা শাখা থেকে এবার সরাসরি বলা হয়েছে যে মোস্তফা খামেনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আসুন আমরা জানবো যে এই ইহুদিবাদীদের হামলায় কি ইরানের সর্বোচ্চ দুই নেতাই দুনিয়া থেকে বিদায় নিল আয়াতুল্লাহ খামেনির পর তার ছেলে মোস্তফা খামেনি? আসুন সর্বশেষ তার আপডেটটা আমরা বিস্তারিত জানবো রিপোর্টে। সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হয়েছে। বর্তমানে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠছে। কারণ যুদ্ধের শুরুর দিন আমেরিকা ও ইসরায়েলি জোটের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে সেই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে খবর প্রকাশ করা হয়। এর মধ্যেই সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। বলা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো আর বেঁচে নেই। ভিডিওটিতে শহীদ শিরোনামের একটি বিশাল মোরাল উন্মোচন করতে দেখা যায়, যেখানে ইরান মার্কিন যুদ্ধে নিহত ব্যক্তিদের ছবি স্থান পেয়েছে। মোরালটির কেন্দ্রে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনির বড় একটি প্রতিকৃতি রয়েছে। তার চারপাশে রয়েছে চারটি ছোট ছবি। প্রথম তিনটি ছবিতে যথাক্রমে আবদুল্লাহ রুহুল্লাহ খোমেনি, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও জেনারেল কাসেম সোলাইমানিকে দেখা যাচ্ছে। কিন্তু চতুর্থ ছবিটি নিয়েই শুরু হয়েছে যত বিতর্ক। অভিযোগ উঠেছে সেই ছবি বর্তমানে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির, যা ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হওয়া বিমান হামলায় তিনি হয়তো প্রাণ হারিয়েছেন। অবশ্য মোস্তফা খামেনির মৃত্যুর খবরের সত্যতা যাচাই করতে পারেনি কোনো গণমাধ্যম। তবে ইরান সরকারের পক্ষ থেকেও এই মোরাল নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। অনেকের মতে এই নাজুক সময়ে মনোবল ধরে রাখতে ইরান হয়তো মোস্তফা খামেনির মৃত্যুর খবরটি গোপন রাখছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। তার মুখমণ্ডল ও ঠোঁট তীব্রভাবে পুড়ে গেছে, ফলে কথা বলা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এছাড়া তিনি একটি কৃত্রিম পা এবং প্লাস্টিক সার্জারির অপেক্ষায় আছেন বলেও জানা গেছে। তবে তিনি মানসিকভাবে এখনও বেশ তীক্ষ্ণ এবং রাষ্ট্রীয় কাজে যুক্ত আছেন বলে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার এই অসুস্থতার সুযোগে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসলামিক বিপ্লবী গার্ড IRGC কর্মকর্তাদের প্রভাব বহুগুণ বেড়ে গেছে। এদিকে পাকিস্তান, মিশর ও তুরস্ক পুনরায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটন আলোচনা থেকে সরে দাঁড়ানো এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও থমথমে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা ও ইসরায়েলের হামলায় হয়তো প্রাণে বেঁচে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে বড় ধরনের আঘাত হওয়ায় তিনি জনসমক্ষে আসছেন না বলে ধারণা করা হচ্ছে। আটকাতে গিয়ে এবার নিজেই থেমে গেল আমেরিকা। 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করল ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে ইঙ্গিত মিলল ইরান নিউক্লিয়ার তৈরির চূড়ান্ত লক্ষ্যে আছে। পাশাপাশি ইরান আমেরিকাকে বিভিন্ন উপায়ে পরাজিত করে এখন ফাইনাল রাউন্ডে বিজয়ের অপেক্ষায় আছে। থাকবে ইমরান খানের খবর। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। কি অবস্থা তার সেটাও জানাবো আপনাদের। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী এখন যুদ্ধের মূল কেন্দ্র। আমেরিকা সব ক্ষেত্রে পরাজিত হয়ে ইরানকে হরমুজে আটকাতে চায়। আর হরমুজ হলো ইরানের গেম চেঞ্জিং পজিশন। 28 ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধটা চলে টানা 40 দিন।
40 দিন শেষে হিসেব কষে দেখা যায় ইরানের চেয়েও বেশি ক্ষতি হয় আমেরিকা এবং ইসরায়েলের। সর্বশেষ ইরান যখন হরমুজে তেলের জাহাজ থেকে টোল আদায় শুরু করে তখন আমেরিকা তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ ইরান কোনোভাবে অর্থনৈতিকভাবে সোজা হয়ে দাঁড়াক বা অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, এটা আমেরিকা বা গালফ কান্ট্রি চায় না। তো ইরান যখন হরমুজ বন্ধ করে দিয়ে পৃথিবীর বাজারে তার তেলের রপ্তানি বৃদ্ধি করলো, তখন সবাই অবাক হয়ে গেল। প্রথমে ইরানের দুটো তেলের ট্যাঙ্কারকে আটক করে কমান্ডো স্টাইলে আমেরিকা, দুটো তেলের ট্যাঙ্কার। তখন ইরান ঘোষণা দেয়, তুমি আমার একটি আটক করলে আমি তোমার দুটো করব, তুমি আমার দুটো করলে আমি তোমার চারটি করব। এর কয়েক ঘন্টা পর দেখা যায় ইরান আমেরিকার 4টি তেলের ট্যাঙ্কার দখল করে, অর্থাৎ আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বা মিত্রদের, এর মধ্যে ইসরায়েলেরও রয়েছে। পাশাপাশি ভারত, ফ্রান্স, জার্মান সহ কয়েকটি দেশের ট্যাঙ্কারে হামলার ঘটনাও ঘটে। ইউরোপের দেশগুলো ইরানের পায়ের কাছে এসে বসে, হুজুর আমাকে ক্ষমা করো অতীতের ভুলের জন্য, আমার তেলের জাহাজটাকে যেতে দাও। ইরান তখন অট্ট হাসি না দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তুমি তো আমাকে জেট ইঞ্জিনের জেট ইঞ্জিন আমাকে ঠিক করার মতো বা সংস্কারের জন্য একটা মেশিন পত্র দাওনি, এখন আমার পায়ের কাছে এসে বসে আছো। তার মানে এটা ছিল ইরানের বিজয়। আসেন কালকে কি ঘটেছে। হরমুজ প্রণালীর সামনে যেখানে আমেরিকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান এখন ব্যাপকভাবে ফুঁসে উঠেছে আয়াতুল্লাহ খামেনি ও মোস্তফা খামেনির হত্যার প্রতিশোধ গ্রহণ করতে। তাই তো ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের নৈশভোজে খাবার প্লেটে গুলি অ্যাটাক করা হয়েছিল। এটা ইরানের মদদে না অন্য কোনো পরিকল্পনা রয়েছিল? আর পেছনে বিস্তারিত আরো জানবো রিপোর্টে। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর ঐক্যে বড় ধরনের ফাটল দেখা দিল। আমিরাত ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা। যেসব মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তেল রপ্তানি করে তাদের সংগঠন হচ্ছে ওপেক, সেই ওপেক থেকে বের হয়ে আসছে। তার কারণ হিসেবে আমিরাত বলছে যে যখন আমিরাত আক্রান্ত হচ্ছে তখন আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করার কোনো পরিকল্পনা নেই, এবং এই অবস্থায় ওপেকে থাকার কোনো অর্থ নেই। জ্বালানি উৎপাদন, সরবরাহ, রপ্তানি সংযুক্ত আরব আমিরাত তার মতন করেই করবে। ফলে ওপেকে থাকার মধ্য দিয়ে যে আরব দেশগুলো ঐক্যবদ্ধ একটা অবস্থান নেবে, সেই অবস্থান যেহেতু নেওয়া হচ্ছে না, সুতরাং ওপেকে থাকার দরকার নেই। আমিরাতের এই সিদ্ধান্তে খুশি হবে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে, কারণ ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই বলছিল যে ওপেক হচ্ছে তারা সবসময় তেলের দাম বাড়ানোর কাজে ব্যস্ত থাকে। তেলের দাম যতটা কম থাকার কথা, ওপেক সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তেলের দাম সবসময় বাড়িয়ে দেয়, যার কারণে বিশ্ব অর্থনীতিতে সংকট। তো এই কথা যখন বলছে, ঠিক হঠাৎ করেই বের হয়ে আসছে এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট অর্থাৎ ওপেক দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা এবং ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটা আঘাত হিসাবে দেখা যাচ্ছে। ওপেক ছাড়ার কারণ হিসাবে আমিরাতের জ্বালানি মন্ত্রী বলছেন যে আঞ্চলিক শক্তিগুলোর জ্বালানি কৌশল পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কিনা, পরিষ্কারভাবে বলছে যে না, সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়নি। আমিরাতের এই বেরিয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প একটা বড় অর্জন হলো তার, যে সবসময় ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করতো যে তেলের দাম বাড়িয়ে ওপেক বিশ্বের বাকি দেশগুলোকে ঠকাচ্ছে। তিনি বলেন উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার
সঙ্গে তেলের দামের সম্পর্ক আছে। তার ভাষায় যুক্তরাষ্ট্র যখন ওপেক সদস্য দেশগুলোকে রক্ষা করছে, তখন তারা তেলের দাম চাপিয়ে দিয়ে সুযোগ নিচ্ছে। অর্থাৎ বলতেছে যে আমেরিকা তো মধ্যপ্রাচ্যকে রক্ষা করতেছে আরব দেশগুলোকে, ঠিক সেই সময় তারা দাম বাড়ায় দিয়ে এর সুযোগ নিচ্ছে। অর্থাৎ জ্বালানি তেলের দাম বাড়ার কারণে একভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর দায় চাপছে যে তিনি ইরান যুদ্ধ শুরু করেছেন এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। তো এবং এই জ্বালানি তেল বাড়ার জন্য পুরো দায়টা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।